আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনায় আরো বেশি মানুষ মারা যেত বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করেনি মিয়ানমার, জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবে আটক করা হচ্ছে বাংলাদেশিদের, অভিযোগ প্রবাসীদের। মূল্যবৃদ্ধি ঠেকাতে চালের বাজারে নজরদারি বাড়ানোর দাবি। ভারতে করোনায় মৃত্যু লাখ ছাড়ালো, হাসপাতালে ট্রাম্প। দেখছেন এটিএন নিউজ। বেলা ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনা মহামারীতে আরও বেশি মানুষ মারা যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, এই দুর্যোগের সময় তা আবারও প্রমাণিত হয়েছে। রেজওয়ান ফয়জের রিপোর্ট। করোনার কারণে বেশ লম্বা সময় পর শনিবার সকালে গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। তবে করোনা সতর্কতায় ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অর্ধেকেরও বেশি সদস্য এই বৈঠকে অংশ নিতে পারেননি। এর মধ্যে আরো অনেকে আসতে পারেননি। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলার বিষয়টি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে মন্তব্য করলেন, তার সরকার ক্ষমতায় আছে বলেই এই দুর্যোগের সময়ও স্বস্তিতে আছে দেশের মানুষ। আমাদের সকল নেতাকর্মী সহ এবং সরকারের সকলটা প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সাথে এবার কাজ করেছে। কারণ এভাবে বোধহয় এত আন্তরিকতার সাথে একভাবে কাজ করা খুব কম দৃষ্টান্ত আছে, কিন্তু আমরা দেখেছি আমি যখনই সকলকে যাকেই বলেছি প্রত্যেকে এতটুকু পিছপা হয়নি, মানে সব রকমের সহযোগিতা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো, তা মানে ভাষায় বলা যায় না। দুর্যোগ মোকাবেলা, সেই সঙ্গে অর্থনীতিকে সচল রাখা, করোনা কালে তার সরকারের প্রধান 2 লক্ষ্যের কথাও এ সময় জানালেন তিনি। এই করোনার কারণে সারা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা আসবে, আর মন্দার সাথে সাথে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয়। কিন্তু বাংলাদেশের জন্য কোনো মতে খাদ্যাভাব দেখা না দেয়, সেই জন্য কৃষক যেন মাঠে থাকে, ফসল যেন উৎপাদন হয়, উৎপাদিত ফসলটা আমাদের কাছে থাকলে পরে অন্তত খাবারের অভাবটা যেন না হয়। তা আল্লাহর রহমতে সেটা কিন্তু হয়নি। আওয়ামী লীগ সভাপতি দাবি করলেন, দুর্যোগের এই সময়ে একমাত্র আওয়ামী লীগকেই পাশে পেয়েছে মানুষ, অন্যরা শুধু মুখেই বড় বড় কথা বলে গেছে। এবং আওয়ামী লীগের এই যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাক্রিফাইস বোধহয় আর কোনো দল তো করেনি। জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে, এবং সেটা এবারও এই দুর্যোগ করোনা মহামারী এর সময়ও যেটা প্রমাণ হয়েছে। করোনার সময় সীমিত আকারে হলেও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। আমাদের হয়তো সম্মেলন হয়েছে, কিন্তু করোনার কারণে আর আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজও নিতে পারি, যেতেও পারিনি। তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময় আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের মিথ্যাচারের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। রাখাইনে রোহিঙ্গাদের ফেরানোর মতো কোনো পরিবেশ মিয়ানমার তৈরি করেনি, উল্টো বাংলাদেশ নিয়ে তাদের অপপ্রচার চালু আছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে মিয়ানমারের বিভিন্ন নাটক তুলে ধরা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। Bangladesh commit itself to bilateral process. It will find Myanmar a willing partner. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সম্প্রতি মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের সন্ত্রাসী কাজে মদদ দিচ্ছে। Both the terrorist group ARSA and the terrorist insurgent group AA have used Bangladeshi territory.
এর প্রতিবাদে বাংলাদেশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মাটিতে সন্ত্রাসী যে কোনো কার্যকলাপে জিরো টলারেন্স নীতিতে চলছে। It is their state policy, a deliberate policy of exclusion and persecution of their own people that instigate insurgency and turns the country into a breeding ground for all kinds of organized crime. মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত যাওয়া এবং রাখাইনের পরিবেশ নিয়ে যেসব তথ্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে দিচ্ছে, সেগুলো বানোয়াট এবং মারাত্মক বিভ্রান্তিকর বলে তুলে ধরা হয় বাংলাদেশের বক্তব্যে। Bangladesh strongly rejects such baseless accusations, falsification and misrepresentation of facts. বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের উচিত আয়নায় মুখ দেখা। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মিয়ানমারের ক্রমাগত অত্যাচারের ট্র্যাক রেকর্ডই বলে দেয় দেশটি কি করছে। Myanmar has deliberately kept Rakhine State out of the purview of the ceasefire in order to implement its genocidal campaign against its own people. বাংলাদেশ শক্তভাবে জানায়, রোহিঙ্গা সংকট কোনো দ্বিপাক্ষিক সংকট না, এটা মিয়ানমারের নিজস্ব সংকট। মিয়ানমার নিজের দেশের লোকের ওপর গণহত্যা চালিয়েছে। প্রতিবেশী হিসেবে মানবতা দেখাতে গিয়ে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। By virtue of being Myanmar's neighbor, we have become victims of their internal policies and actions. 350 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নেওয়ার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ। We would like to know, who are these 350 Rohingyas? Where are they now? 350 out of 1.1 million in 3 years. 11 লাখ মানুষ থেকে 3 বছরে মাত্র 350 জনকে ফেরত নেবার গল্প না শুনিয়ে রাখাইনের পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করা উচিত বলে দাবি তোলে বাংলাদেশ। We call upon Myanmar to open up Rakhine State to the international organizations, to the UN, media and the member states to observe the situation on the ground. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। এবারে সৌদি প্রবাসীদের প্রসঙ্গ। এখনো কাটেনি অনিশ্চয়তা। ঢাকায় এয়ারলাইন্সগুলোর কার্যালয়ে টিকিট প্রত্যাশী সৌদি আরবে ফিরতে ইচ্ছুক যাত্রীদের ভিড় লেগেই আছে। হাতে সময় অল্প, তাই সবাই আছেন আতঙ্কে। অন্যদিকে সৌদি আরবেও চলছে ধরপাকড়। কারণ ছাড়াই বাংলাদেশিদের আটক করা হচ্ছে বলে সেখান থেকে অভিযোগ প্রবাসীদের। সৌদি আরবে ফিরতে ইচ্ছুক যাত্রীদের রিটার্ন টিকিটের নতুন টোকেন দেওয়া শুরু হবে রোববার। শনিবার পুরাতন টোকেনধারীদের মধ্যে মাত্র অল্প কিছু লোককে টিকিট দেবার কথা। তারপরেও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের আশেপাশে কয়েকশো লোকের ভিড়। কেউ এসেছেন হাতে কাগজ নিয়ে, ভিসা বা ইকামার মেয়াদ আছে আর মাত্র 4-5 দিন, এর মধ্যেই চাই টিকিট। কেউ কেউ সফলও হচ্ছেন এরকম অবস্থার কথা জানিয়ে। এখন আমার ভিসার মেয়াদ শেষ আর আছে মাত্র 8 দিন। আমারে বললো আপনারা এখানে অপেক্ষা করেন, যদি সুযোগ হয়তো ঢুকাই দেবো। 9 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, যদি এরা টিকিট বুক করে যাইতে পারবো না, যদি না যাইতে পারবো। টোকেনও পাইনি, আজকে 14 দিন এখানে ঘুরতেছি, টোকেন লইতে পারতেছি না। কেউ বা ভিসার মেয়াদ, ইকামার মেয়াদ বাড়িয়েছেন কফিল বা কর্মদাতার সঙ্গে যোগাযোগ করে। তাদেরও ফিরতে হবে 15 দিন বা 1 মাসের মধ্যে। তারাও ভিড় করছেন কবে পাবেন টিকিট তা জানতে। এখন 1 মাস ছুটি বাড়াইছি, আমি বাড়াইয়া পেপার নিয়ে আইছি। এখন বলতেছে কালকে টোকেন দিব। আমি যেভাবে করে এনেছি না, যাদের ভিসার মেয়াদ চলে গেছে এরা এভাবে বানিয়ে দেবে, তাহলে সৌদি আরব যাইতে বানাইতো না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, তো আমার কোম্পানি বাড়াই দিছে, আগামী মাসের 16 তারিখ পর্যন্ত টাইম আছে। তো করোনা পরিস্থিতির কারণে অনেক প্রজেক্ট হয়তো বন্ধ হয়ে গেছে বা অনেক জায়গায় সে স্পন্সরের কাজ নাই, সেই কারণেই হয়তো অনেক স্পন্সর তার ভিসাটি রিনিউ করে দিচ্ছেন না। তবে এই ব্যাপারে আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের সাথে সে অনুরোধটি করে যাতে এই কর্মীরা পরবর্তীতে যাওয়ার সুযোগ হয় সেটি করতে পারে। কেউ কেউ প্রতিদিনই আসছেন, কোনো দিন কোনো সুযোগে যদি নির্ধারিত সিরিয়ালের বাইরে কেউ টিকিট পেয়ে যায় এই আশায়। এখন টোকেন আজকে দিবে না কালকে দিবে, দিনের পর দিন ঘুরতেছি। আজকে দীর্ঘ 10 দিন হলো এখানে। 10 তারিখ পর্যন্ত আজকে ঢুকাইছে, যদি চান্স লাগে, কপাল লাগে, তাহলে আসি, ওই আশায় আছি আর কি। আবার কেউ দেশে এসেছেন অন্য এয়ারলাইন্সে, যেগুলো এখনো বন্ধ, কিন্তু ফিরতে হবে দ্রুত, তাই ভিড় করছেন। জানতে চাইছেন অন্য এয়ারলাইন্সের ফিরতি টিকিটের কি হবে। যারা কুয়েতে আসে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা কি সৌদি আরব যাবে না? এদিকে সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশিরা করোনা কালেও নানা ঝামেলায় পড়ছেন। হুটহাট গ্রেপ্তার করে অনেককে রাখা হচ্ছে জেলে। ওদের সৌদি আরব সরকারের কাছে কোনো বিচার নাই, মনে করেন বৈধ কাগজ আছে, তারপর রাস্তাঘাট
এটা মনে করেন ভিক্ষার কেস লাগাই দেয়, একটা পানি বেচার কেস লাগাই দেয়। মানিকগঞ্জের হৃদয় হোসেন নামে এই প্রবাসী কথা বলছিলেন রিয়াদের সফর জেল থেকে। তার অভিযোগ, বিনা কারণে 14 দিন ধরে তাকে আটকে রাখা হয়েছে। এই ছোট মোবাইল আনতে দেয়, বুঝছেন, ক্যামেরা ছাড়া মোবাইল আনতে দেয়, ক্যামেরা যাতে নাকি ভিডিও করে ফেসবুকে না তুলতে পারে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। খুচরা ও পাইকারি পর্যায়েও চালের দাম ঠিক করে দিচ্ছে সরকার। দাম নিয়ন্ত্রণে সরকারের এই পদক্ষেপ সঠিক এমন মন্তব্য করে দেশের কৃষি অর্থনীতিবিদরা বলছেন, একই সাথে বাজারে নজরদারিও বাড়াতে হবে। আর জানাচ্ছেন গোলাম কাদির রবু। বাড়ছে চালের দাম, তাই সেই দামে লাগাম টানার চেষ্টা এখন সরকারের। তারই অংশ হিসেবে 4 দিন আগেই চালের দাম বেঁধে দেয়া হলো মিলগেটে। 50 কেজির বস্তা মিনিকেট 2575 টাকা আর বিয়ার 28 2250 টাকা। সেই হিসাবে মিনিকেট কেজিতে 51 টাকা 50 পয়সা আর সরু মাঝারি চাল 45 টাকা পড়বে। কিন্তু বাজারে এর প্রভাব পড়ল কতটা? সরকারের যে রেটটা দিচ্ছে এই রেটের মান আমরা এখনো পাচ্ছি না, মেলেরা দিচ্ছে না আমাদেরকে। ওনাদেরকে বললে ওনারা বলতেছে আমরা ওই দামে এখনো ধান কিনতে পারিনি। মিলগেটে দাম বেঁধে দিয়েও বাজারে চালের দাম না কমার বিষয়টি নজরে পড়েছে সরকারেরও। তাই এবার দাম নির্ধারণ হচ্ছে পাইকারি আর খুচরাতে। কিন্তু সেটা কত হবে? কৃষি বিপণন অধিদপ্তর মিলগেটের বেঁধে দেয়া দাম থেকে পাইকারিতে কেজিতে 2 টাকা বেশি, খুচরায় এর থেকে আরও 3 টাকা বেশি ধরেই হিসাব করছে। তাতে মিনিকেট পড়বে 56.5 বা 57 টাকা কেজি, আর সরু বিয়ার 28 50 টাকা। এ দামের চেয়ে কেউ বেশি নিলেই ব্যবস্থা। পাইকারি এবং খুচরা দাম নির্ধারণ করে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেয়। এখন নির্দেশনাটা পাওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আমরা এই দামটা কিভাবে নির্ধারণ করব, আমরা এখন একটা ফর্মুলা বের করেছি। ফর্মুলাটা বের করে আমরা কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরে কিন্তু এটা কার্যকর হবে। এর উপরে কিন্তু কেউ বিক্রি করতে পারবে না এবং আমরা কিন্তু আগামীতে কিন্তু দাম আমরা বাড়তে দিব না। আমরা তবে পাইকারি আর খুচরাতে দাম ঠিক করে দেওয়ার এই সিদ্ধান্ত কি কাজে আসবে? বাজার বিশ্লেষকরা বলছেন এ ব্যাপারে তারা আশাবাদী। খুচরা পর্যায়ে চালের মূল্য বেঁধে দেওয়ার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী হয়েছে এবং এটা কার্যকর হবে। মজুদ করে করে চালের দামটা বাড়িয়ে দিচ্ছে। যদি মজুদ বিরোধী যেই কার্যক্রম সেটা যদি সরকার পরিচালনা করে তাহলে বর্তমানে চালের যে দাম বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো সম্ভব হবে না। একই সাথে চালের দাম স্বাভাবিক পর্যায়ে আনতে সারা দেশে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি করারও পরামর্শ এই কৃষি অর্থনীতিবিদের। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। বন্যার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম বাড়ার অজুহাতে গত কদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। তবে অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। রিপোর্ট করছেন মাহফুজা মুসলিহি। গত 2 সপ্তাহ ধরে ঢাকার কাঁচা বাজারগুলোতে বেশ কিছু নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। হঠাৎ করেই খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে বাজার ভেদে 5 টাকারও বেশি। বিয়ার 28 সাল ছিল আপনার 44-45 টাকা, এখন হোলসেল মার্কেট থেকে আমরা কিনতে হয় 48-49 টাকা। তো আমরা বিক্রি করতে গেলে আপনার 50 টাকার উপরে বিক্রি করতে হয়। হিসাব করে দেখা গেছে 15-20 দিনের ব্যবধানে 5-6 টাকা কোনো চাউলের মূল্য প্রতি কেজিতে পাচ্ছে। মানুষের চাকরি হারাইছে, ইনকাম নাই, তার মধ্যে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। যেভাবে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে, এতে আসলে সাধারণ মানুষের না খেয়ে আসলে সামনে কঠিন সময় আসতেছে। আমার কাছে মনে হয় কোভিডের যে প্রকোপ, এর মধ্যে সরকারের উচিত যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে এসবই অসাধু ব্যবসায়ীদের কারসাজি, অভিযোগ এই বিক্রেতার। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে চালের দামটা পাইকারি এবং খুচরাতে বেড়ে গেছে। এই মুহূর্তে সরকারের উচিত এলসিটা যদি খুলে দেয় তাহলে চাল দামটা নিয়ন্ত্রণে চলে আসবে, আমদানিটা বাড়বে। হঠাৎ পেঁয়াজের দাম রকেটের গতিতে বাড়লেও তা কমছে যেন ঠেলাগাড়ির গতিতে। তার উপর সয়াবিন তেল, কাঁচামরিচ ও আলুর অবস্থাও একই রকম। পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, আদার দাম বাড়ছে। পেঁয়াজ দেশি পেঁয়াজ 90 টাকা বেচতেছি, ইন্ডিয়ান পেঁয়াজ 90 টাকা বেচতেছি। তেল পার লিটারে গত মাসের থেকে এই মাসে 15 টাকা লিটারে বাড়ছে। পেঁয়াজটা এতটাই অসহনীয়ভাবে বেড়েছে যেটা মেনে নেওয়া যায় না এবং এটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। না করলে স্বল্প আয়ের মানুষেরা খুবই দুর্ভোগে পড়ব। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে
খুচরা বাজারে গেল 3 দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে 30 টাকা। 50 থেকে 80 টাকার নিচে কোনো সবজি নেই। মানভেদে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 130 টাকায়। তরকারি বাজার এখন আগুন, প্রতিটা মাল কেজিতে 15 থেকে 20 টাকা বেশি, যে কোনো মাল। 3-4 দিনের ব্যবধানে বেগুন মানে আগে ছিল 60 টাকা 70, এখন হচ্ছে 100, আর ঝিঙ্গা করলা ছিল 60, এখন হচ্ছে 80। অন্যান্য সবজিও এখন 50 টাকা থেকে 80 টাকা করে নেওয়া হচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর। তবে অপরিবর্তিত রয়েছে ডাল, রসুন, আদা ও মাংসের দাম। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়ালো। মোট মৃত্যুর তালিকায় বিশ্বের 3য় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 2 লাখেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সেখানে করোনায় মারা গেছে 1,44,000 মানুষ। মোট মৃত্যু 1 লাখ পেরোলেও আমেরিকা ও ইউরোপের দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যুহার অনেকটাই কম বলে দাবি করছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে শনিবার পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 1069 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট 1,842 জনের প্রাণহানি ঘটল। দেশের মোট মৃত্যুর 1/3 বেশি মহারাষ্ট্রে, সেখানে এরই মধ্যে 37,480 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন 2 লাখেরও বেশি মানুষ। এর উপর প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রান্ত হওয়ার বিষয়টি দেশটির জন্য একটি বড় ধাক্কা। এতে যুক্তরাষ্ট্রের ঘটনা প্রবাহে এসেছে নাটকীয় পরিবর্তন। প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এই নির্বাচনে করোনা ভাইরাস খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার মেরিল্যান্ডের ওয়াটাররিড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে তাকে আগামী 2 সপ্তাহ চিকিৎসা দেওয়া হবে। কোভিড-19 নিয়ে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনায় বিপুল ক্ষতির পর করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প নিজেই। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন সংকটের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে বয়স্করা। 74 বছর বয়সী ট্রাম্প সেই বয়স শ্রেণীতেই পড়ছেন। মেলানিয়ার বয়স 50 বছর। তবে হাসপাতালে যাবার আগে ট্রাম্প দাবি করেন তার অবস্থা ভালো। টুইটে স্ত্রী মেলানিয়াও জানিয়েছেন তাদের উপসর্গ খুবই মৃদু, ভালোই আছেন তারা। তবে সিএনএন লিখেছে প্রেসিডেন্ট দম্পতির এই আশাবাদী সুর বেড়ে চলা অস্থিরতার সংখ্যাকে চাপা দিতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্রকে লড়তে হচ্ছে একটি বড় সংকটের সঙ্গে। রাজনীতি চলে গেছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বাজে পর্যায়ে। এ খবরে শেয়ার বাজারেও দরপতন হয়েছে। হোয়াইট হাউসের ভেতরেও কাজ করছে আতঙ্ক। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ট্রাম্পের প্রচার শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়েন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে কারা কারা আক্রান্ত তাও বোঝার চেষ্টা চলছে। 3 নভেম্বর ভোট সামনে রেখে গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সফর করে আসছিলেন ট্রাম্প। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা উপেক্ষা করেই হাজারো মানুষের ভিড়ের মধ্যে দলীয় নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছিলেন তিনি। ওহাইওতে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে ছিলেন তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের পরীক্ষার ফল পজিটিভ আসার পর শুক্রবার সস্ত্রীক জো বাইডেনের পরীক্ষা করা হয়। তাতে জানা যায় বাইডেন সংক্রমিত হননি। ট্রাম্পের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রীর করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা, জামাতা জারেড কুশনার এবং ট্রাম্প মেলানিয়ার 14 বছর বয়সী ছেলে ব্যারনের পরীক্ষাতেও সংক্রমণ ধরা পড়েনি। করোনা ধরা পড়ায় ট্রাম্পের বেশ কয়েকটি নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে। আরও কয়েকটি কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে থাকায় আরও কিছুদিন ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না ট্রাম্প। 15 অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কি হবে তা নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ফলে মহামারী বিষয়ে সরকারের ব্যর্থতা থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরানোর সুযোগ ট্রাম্প খুব একটা পাবেন না বলেই ধারণা, যা তার ভোটেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার রমনা পার্কের প্রাণ ফেরার খবর। আবারও খুলেছে রমনা পার্কের দরজা। লম্বা এক বিশ্রাম শেষে সবাইকে বরণ করে নিতে প্রস্তুত নতুন সৌন্দর্যে সেজে ওঠা প্রকৃতি। করোনা ভয়কে জয় করে সেই সবুজে ভিড় বেড়েছে রাজধানীবাসীর। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনেই। বিস্তারিত সাদিয়া ন্যান্সির রিপোর্টে। মহামারীর রুদ্ধ পরিবেশকে পাশ কাটিয়ে আবারও খুলেছে প্রকৃতির দুয়ার রমনা পার্ক।
তবে প্রায় 6 মাসের তালাবদ্ধ পরিবেশে রমনা পার্ক যেন শ্বাস নেয়ার সুযোগ পেয়েছিল নিজেই। তাই তো এই কটা দিন কোলাহলের বাইরে থেকে আপন মনে প্রাকৃতিক সাজে সাজিয়েছে নিজেকে। আরও যেন সবুজ হয়ে উঠেছে চারপাশ। ইট ইজ রিয়েলি বিউটিফুল, গ্রিনারি ইজ ওয়ান্ডারফুল অল দ্য ওয়ে। নতুন সাজে আমার মনে হয় রমনা পার্ক আমাদের সেজেছে। যেহেতু আমরা তাদেরকে খুব একটা ডিস্টার্ব করিনি, এই জন্য এটা সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে গেছে। সেই পুরাতন জায়গা, অথচ চারিদিকে যেন নতুন এক সবুজের সৌন্দর্য। তাই এই প্রকৃতির মাঝেই যাদের শুরু হয় প্রতিদিনের সকালটা, প্রাণ খুলে শ্বাস নেবার এই সুযোগের কারণেই হয়তো মেনে নিয়েছেন এতদিনের রমনা পার্কের করোনা বিরতি। খুব মিস করেছি। রমনা আসলে একটা ঢাকার মধ্যে প্রাকৃতিক পরিবেশের একটাই জায়গা, আশ্রয়স্থল, আমাদের হাঁটার, ন্যাচারাল প্রকৃতির কাছে আসার। রমনা পার্ক ছাড়া আমি আর কিছুই দেখছি না। ফার্স্টে একবার এসেছিলাম, তখন দেখি বন্ধ, তখন আবার চলে যেতে হয়েছে, তখন একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন ভালো লাগছে। নাগরিক জীবনে সবুজে আবারও একটু নিঃশ্বাস নেবার সুযোগ মিলেছে ঠিকই, তবে করোনাকে ভুলে গেলে চলবে না। তাই তো করোনা ভীতি কিছুটা কমলেও সতর্কতার বিকল্প নেই। যদি সবাই সাধারণ ডিস্টেন্স মেনটেন করে তাহলে নাও বাড়তে পারে, কিন্তু যদি সবাই একসাথে হয়ে গেলাম, এক হাতল টাতল ধরলাম, এক জুটিটায় বসলো, ওইটায় বসলাম, তাহলেই করোনা অবশ্যই বাড়াবে। পার্ক অনেকদিন বন্ধ থাকায় সংস্কার হলেও পার্কের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েছিল খানিকটা অভিযোগের সুর। অনেকেই আবার পরিচ্ছন্নতার ব্যাপারে ছিলেন আশাবাদী। অনেকদিন তো হাঁটা হয় না, কিছু কিছু রাস্তা মানে খুব রিস্ক হয়ে গেছে, তো এটা আমার মনে হয় কন্টিনিউ করতে করতে ঠিক হয়ে যাবে এটা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাইরে স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। গাইবান্ধার চরের বাসিন্দাদের কঠিন সংগ্রাম। কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির আবারও অবনতি। নিউজ আওয়ারে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ছোট ছোট খুপড়ি ঘর, সেই ঘরে নিত্য অভাব। বর্ষায় কোথাও পানিতে তলিয়ে যায়, আবার কোথাও বা নদী ভাঙন, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা। নেই রাস্তাঘাট, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা। প্রতিনিয়ত সংগ্রাম গাইবান্ধার চর এলাকার বাসিন্দাদের। সেই জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ছবি তুলেছেন ইসমাইল হাসান। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আমেনা বেগম বয়স কত জানতে চাইলেও মনে করতে পারলেন না, তবে বারবার দেখেছেন ব্রহ্মপুত্রের আগ্রাসী রূপ, তাই এটিকে ভুলতে পারেন না। আমরা 7-8 ভাঙা দিছি বাবা, থাকি বেড়ে আছে। আমরা যে জায়গায় আপনার দেখা নিয়ে করিয়ে তাকে ফিরে 4 বছর বানিয়ে বন্যে ঢালা ফুরিয়ে নিয়ে গেছি। আমেনার মতো কম বেশি ক্ষতিগ্রস্ত সবাই। 1 বা 2 বার ভাঙনের কবলে পড়েননি এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন। করোনা থেকে মনে করেন আমরা বাচ্চা জুড়ে বয়ে আছি, যেই বন্যা আসে তাই অবস্থা খারাপ। রাস্তাঘাট বহু জায়গায় খাল খদর হয়ে চলাফেরার মতো উপযোগী। ফুলছড়ির কঞ্চিপাড়ায় পাওয়া গেল এমন কয়েকজনকে যারা প্রতিদিনই ব্রহ্মপুত্র পাড়ি দেন। চরে সারাদিন কাজ করে ফিরে আসেন বিকেলে। সকাল 8টার সময় যায়, আসে 5টার সময়। 2টো গরু আদি পালি, 2টো ছাগল পালি, তার জন্য এখন জানাচ্ছি 5টার সময় আসবো, গরু ছাগলের ঘাস নিয়ে এসে তাকে খিলাম। এটি সুন্দরগঞ্জের চরখোদ্দা। ক্যামেরা লেন্সে এই চরের প্রাকৃতিক সৌন্দর্য যতই মনোমুগ্ধকর হোক না কেন, দরিদ্র এই মানুষগুলোকে সেই রূপ স্পর্শ করে না। শুকনো মৌসুমে ধুধু বালুচর, বর্ষায় চারিদিকে পানিতে থই থই। দুর্ভিক্ষর জায়গা এটি, বুঝছেন? এই বন্যা যখন আসে শান্ত পানি সবসময়, যখন বন্যা শুকে যায় শান্ত মনে করেন ফিরে আবার খরা মারে। এইভাবে সংগ্রাম, এই যে বন্যার সাথে যুদ্ধ করলাম 6 মাস। গাইবান্ধায় ছোট বড় মিলিয়ে অন্তত 165টি চর আছে। এসব এলাকায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অবকাঠামোগত সুবিধা দাবি চরের বাসিন্দাদের। ছোট ছোট যে প্রকল্পগুলো আছে, যেমন এলজিএসপি, এর পাশাপাশি কাবিখা, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসব চর এলাকার মানুষের জীবন যেন কঠিন সংগ্রামের। বছর পর বছর ধরে বন্যা, নদী ভাঙন, খরা এবং দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। তাদের এই সংগ্রামের অনুপ্রেরণা তারা যেন নিজেই। মনির হুসাইন মিন্টু, এটিএন নিউজ, চরখোদ্দা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। তৃতীয় দফা বন্যায় নওগাঁর ১৬ ইউনিয়নের প্রায় ১৫০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী আছেন প্রায় ২ লাখ মানুষ। প্রতিদিন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ভেঙে যাচ্ছে কাঁচা ঘরবাড়ি। জেলায় ৭,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে শত শত পুকুরের মাছ। সিরাজগঞ্জে বন্যার পাশাপাশি চলছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে রোপা আমন। পানি বাড়ার কারণে রাজবাড়ীর গোদার বাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভাঙন রোধ সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমায় জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এই কয়েকদিনের বন্যায় ১,০০০ হেক্টর জমির রোপা আমন সহ অন্যান্য ফসল ডুবে গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের রাউজানে গেছেন কিন্তু শিবুর প্যারা খাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রচুর চাহিদা এর। প্রবাসী বাঙালিদের কাছেও রয়েছে বিশেষ কদর। ফকিরহাটের ছোট্ট একটি ঝুপড়ি ঘরে তৈরি হচ্ছে শিবুর প্যারা। বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী এই মিষ্টির কথা জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম। ছোট্ট একটি দোকান, প্রায় অন্ধকার, জাকজমক ঠাকঠমক নেই, অথচ এখানেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। ঐতিহ্যবাহী এক মিষ্টির স্বাদ নিতে আসেন, নাম শিবুর প্যারা। এটা প্রচুর চাহিদা, এটা অনেক সুস্বাদু এবং এটা ব্রিটিশ আমল থেকে এই ঝুপড়ি ঘরের মধ্যে উনি ইয়াটা তৈরি করে। আমাদের আত্মীয় স্বজন অন্যান্য যারা আছে তাদের কাছেও এগুলো পাঠাই এখান থেকে প্যারা কিনে। এটার তো কোনো বাইরে কোনো ব্রাঞ্চ নাই, তো আমাদের প্যারা নেওয়ার জন্য খাওয়ার জন্য এখানে আসতে হয়। শুরুটা অর্ধশত বছর আগে রাউজানে মিষ্টির ব্যবসা শুরু করেন তেজেন্দ্রপদ। পরে তার ভাই কালীপদ এবং কালীপদের ছেলে শিবুপদ হাল ধরেন। শিবুর আমলেই তাদের তৈরি প্যারা খ্যাতি পায়, ছড়িয়ে পড়ে শিবুর প্যারার নাম। বছর খানেক আগে মারা গেছেন শিবুপদ। এখন পারিবারিক ব্যবসা চালাচ্ছেন শিবুর ছোট ভাই আশিসপদ। পিতৃপুরুষের মান রক্ষা করে চলেছেন তিনিও। একই গুণে মানে এই প্যারা তৈরি করেন। সেখানে প্যারার পাশাপাশি মাখন ও ঘিও বিক্রি হয়। ডেলি 8-10 কেজি ফেরতে বিক্রি হয়। এরপর থেকে মনে করেন কতজনের ফেরত যায়, না থাকলে কিভাবে বিক্রি করবো। তবে ওইটা যেটাতে এরবে এটা বিক্রি করবো, যে এর থেকে বাড়তে 1 পয়সা কাটা থেকে বেশি নেবো না, কোনো বেজালও ভাবেন না। এটা বিক্রি করে আমি ভালোই চলি। রসনা বিলাসীদের প্রিয় শিবুর প্যারা বিক্রি হয় 300 টাকা কেজিতে, আর মাখন 1600 টাকা কেজি দরে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মিডল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। দিন দিন মেহেরপুর ও কিশোরগঞ্জে জনপ্রিয় হচ্ছে আখ চাষ। বিকল্প ফসল হিসেবে আখ চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লা ও মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলায় এবার আখের আবাদ হয়েছে 35 হেক্টর জমিতে। বিঘা প্রতি আখ চাষে খরচ 60,000 টাকার মতো, যা থেকে 2 থেকে 2.5 লাখ টাকা আসবে বলে আশা চাষিদের। লাভজনক হওয়ায় জেলাটিতে দিন দিনই বাড়ছে আখ চাষের পরিধি। আমার খরচ 60,000 টাকা, তো আমি আশা করছি 30 থেকে 40 টাকা যদি বিক্রি করতে পারি, তা মোটামুটি লাখ 3 টাকা মতো হবে। এই আবাদটা এখানে করার পরে মানুষ অনেক অনেক সুন্দর সুন্দর লাভবান হচ্ছে। খেতে সুস্বাদু ও উচ্চ ফলনশীল আখ চাষে শুধু চাষি নয়, বেকার যুবকদেরও হচ্ছে কর্মসংস্থান। ন্যায্য মূল্য ও আবাদ নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা যাতে আখের ন্যায্য মূল্য পায়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা যোগাযোগ করে দিই, যাতে তারা যথাযথ বাজার মূল্য পায়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাষিরাও ঝুঁকছে আখ চাষে। অন্যান্য ফসলে
বিঘা প্রতি যেখানে 12 থেকে 15,000 টাকা লাভ তোলাই কষ্টসাধ্য, সেখানে আখ থেকে আয় হয় বিঘা প্রতি 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। কুলিয়ারচরের আখের মান ভালো হওয়ায় বাগান থেকেই কিনে নেন ব্যবসায়ীরা। সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। সুস্বাদু এবং খুবই মিষ্টি। আমাদের এই আখের খুব চাহিদা আছে। আমরা বালু উন্নত পোলা পান্ডে আমরা চললে হাইতারি। ধানের তুলনায় মানে আখের চাষ অনেক লাভবান। চলতি মৌসুমে ফলনও হয়েছে ভালো। কৃষি অফিসের সহযোগিতায় আখ উৎপাদনে বেশ সাড়া পড়েছে কৃষকদের মাঝে। আখের থেকে বিভিন্ন গুড়, চিনি, বিভিন্ন পণ্য উৎপাদিত হয়, এর বাজার মূল্য বেশি। এর জন্য কৃষকরা দিনে দিনে আখ চাষাবাদে আগ্রহী হয়ে হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সার্বিকভাবে পরামর্শ এবং সেবা দিয়ে যাচ্ছি। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে বাড়বে আখ চাষের পরিধি, যা অনেকটাই পাল্টে দিতে পারে কৃষি অর্থনীতির চিত্র। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বাজেটের বিরতির পর আরও থাকছে। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত আর্মেনিয়া। বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আবারও স্বাগত জানাচ্ছি বেলা ৩টা নিউজ আওয়ারে। নোয়াখালীতে 7 রিং সিমেন্টের সেবা সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। সকালে জেলা স্কুলের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী রড সিমেন্ট ডিলার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ মোহাম্মদ মোবারকুল্লাহ। ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। এ সময় 7 রিং সিমেন্টের পক্ষ থেকে প্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ও বিক্রয় সেবা দেওয়া হবে। 7 রিং সিমেন্টের হেড অব মার্কেটিং আতিক আকবরের সভাপতিত্বে মুন্সি মামুনুর রহমান, মাসুদুল হাসান রানা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যশোরকে বিভাগ ঘোষণা এবং যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ সহ 11 দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন পরিষদের নেতারা। তাদের দাবির মধ্যে আরও আছে যশোরে বাংলাদেশ ব্যাংকের শাখা স্থাপন, পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, পাটুরিয়া দৌলতদিয়া রুটে একটি সেতু নির্মাণ, জেলায় মানসম্পন্ন স্টেডিয়াম তৈরি। এসব উন্নয়ন শুধু যশোর না, বরং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। দেশের বাইরের খবর। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আর্মেনিয়া। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দেশ দুটির মধ্যে টানা 6 দিনের মতো সংঘাত চলছে। এমন অবস্থায় শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুদ্ধবিরতির জন্য কাজ করতে সম্মতির কথা জানালো দেশটি। বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠায় ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা। তবে একই সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চলে আগ্রাসনের কড়া জবাব দেওয়া চলবে বলেও বলা হয়েছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত রোববার থেকে নতুন করে শুরু হয়েছে। কয়েকদিনের সংঘাতে প্রায় 2 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন চলছে। বেলা 2টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন কভার করতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন আমাদের সহকর্মী কাজল কান্তি রায়। সেখান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। কাজল, নির্বাচনের সবশেষ তথ্য জানাবেন আমাদের দর্শকদের। উর্মি, আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদেরকে জানাতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন
নির্বাচন আজ শুরু হয়েছে সকাল 11টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। 11টায় এজিএম এরপরেই ভোট গ্রহণ শুরুর পালা। তবে ভোট গ্রহণ ঠিক 2টায় শুরু হয়নি, 2:45 ভোট গ্রহণ শুরু হয় এবং এখন পর্যন্ত ভোট চলছে। আমরা কয়েকজন ডেলিগেটের সাথে কথা বলে জানতে পেরেছি যে খুব সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এখানে আরেকটু বিষয় বলে রাখি যে প্রায় 21 জন প্রার্থী, মানে যেখানে 21টা পদ আছে, 21টা পদের জন্য প্রায় 47 জন প্রার্থী লড়ছেন। সেখানে সভাপতি আছেন 3 জন এবং সিনিয়র সহসভাপতি 2 জন লড়ছেন এবং সভাপতি পদে লড়ছেন 8 জন, বাকি 34 জন বিভিন্ন সদস্য পদে। তবে আরেকটি বিষয়, এখানে এই সদস্য পদে মূলত একজন নারী প্রার্থী রয়েছেন সদস্য পদে রয়েছেন, যিনি সম্মিলিত পরিষদের হয়ে লড়াই করছেন। তবে আরেকটি বিষয় জানাই রাখি, করোনা পরিস্থিতিতে এখানে করোনার যে অবস্থা বা করোনা মোকাবেলার যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেরকম তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে নিরাপত্তাটা হচ্ছে যার মতো, যে যেভাবে নিজের নিরাপত্তা সুরক্ষা বলয়ে থাকতে পারেন সেটাই। তাছাড়া নির্বাচন কমিশন কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তেমন কোনো করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সামাজিক যে দূরত্বের বিষয়টি আছে সেটি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বা আমরা সেটা তেমন কিছুই দেখছি না এই পর্যন্ত। এই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সবশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে কাজল। দর্শক, বাফুফে নির্বাচনের সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কাজল কান্তি রায়। এবারে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগ সরকারে না থাকলে করোনায় আরো বেশি মানুষ মারা যেত, বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করেনি মিয়ানমার, জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবে আটক করা হচ্ছে বাংলাদেশিদের, অভিযোগ প্রবাসীদের। মূল্যবৃদ্ধি ঠেকাতে চালের বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ। ভারতে করোনায় মৃত্যু লাখ ছাড়ালো, হাসপাতালে ট্রাম্প। গাইবান্ধার চরের বাসিন্দাদের কঠিন সংগ্রাম। কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির আবারও অবনতি। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত আর্মেনিয়া। এবং বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আমাদের মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।